প্রিয় ছাত্রছাত্রী স্নেহের তোমরা যারা সামনে আজকের আছো, তোমাদের সামনে দশম শ্রেণীর গণিতের অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস এইটা নিয়ে আলোচনা করব এবং কিছু অঙ্ক শেখার চেষ্টা করব। আমি শ্রী শ্যামাপ্রসাদ নন্দ, নস্করপুর সুকান্ত শিক্ষানিকেতন উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক। আমি তোমাদের কাছে আজকের এটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমত বলি, আমরা আমাদের জীবনযাত্রায় ব্যবসা বিজনেস এটা একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হয়তোবা কেউ অর্গানাইজড ওয়ে বা সংগঠন ভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকি, তোমাদের হয়তো এখনও সেই বয়সটা গড়ে ওঠেনি, কিন্তু তোমাদের বাবা মা, আমাদের আত্মীয় পরিজন অনেকেই এই ব্যবসার সঙ্গে যুক্ত। এছাড়া এই ব্যবসার ধারণা থাকলে আগামী দিনে যাতে আমরা এই গণিত চর্চার মধ্য দিয়ে একজন ভালো সুনাগরিক হতে পারি এবং জীবনযাত্রায় জীবিকায় আমরা যদি কেউ ব্যবসা করতে চাই, যাতে আমরা এই বিষয়টা আমরা প্রয়োগ করতে পারি। এছাড়াও এই দিকগুলো যদি আমরা জেনে রাখতে পারি, আজকে যেগুলো আলোচনা করব তোমাদের দশম শ্রেণী পাঠ্যসূচিতে যেটা আছে, এতে আর একটা সুবিধে হবে কি, ব্যবসা আমরা সেইভাবে নাই বা করলাম, কিন্তু আমাদের দেখবে দৈনন্দিন জীবনযাত্রায় এই কেনা বেচা, লাভ ক্ষতি এইগুলো কিন্তু জড়িয়ে থাকে, আমরা ব্যবসা করি বা না করি। তাহলে তোমরা বুঝতেই পারছো এই পার্টনারশিপ বিজনেস এইটা আমাদের খুব জানা জরুরি। কখন আমরা পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার করি? অংশীদারি কারবার তখনই করি যখন আমরা একক পুঁজিতে কোনো ব্যবসা করে উঠতে পারি না। তখন আমরা একসঙ্গে অনেকের সঙ্গে নিয়ে অনেকের পুঁজিকে একত্রিত করে একটা এগ্রিমেন্টের মাধ্যমে কাজটা করে থাকি। তো আমরা আগে দেখি যে এই যে আজকের আলোচনা করব, এই অংশীদারি কারবারের কি কি বিষয়গুলো আমরা একটু আলোচনা করার অবকাশ পাব। প্রথমত দেখো, আমরা 1 নম্বর যেটা বলছি যে অংশীদারি কারবার বলতে ঠিক কি বোঝায় তার সম্বন্ধে একটা স্বচ্ছ সংক্ষিপ্ত ধারণা পাব। দ্বিতীয়ত, এই অংশীদারি কারবার মূলত সরল এবং মিশ্র টাইপ হতে পারে। কেমন সরল বলতে, সরল অংশীদারি কারবার কেমন হবে, মিশ্র অংশীদারি কারবার কেমন হবে, সেইগুলোকে একটু বুঝে নেব। আর কি না, আর হচ্ছে মূলধন সম্বন্ধে ধারণা, যে এই ব্যবসায় দেখব যে পুঁজি আমরা বিনিয়োগ করি সেগুলোকে আমরা মূলধন বলবো। আর কিভাবে লাভ হলে, যেহেতু বহু মালিকানাতে কাজটা করব, অনেকেই মিলে করব, তাহলে লাভটা কি করে বন্টন করব তার একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আর কি অনুপাত, আমরা তো অনুপাত শিখেছি, এই অনুপাতের একটা ব্যাপক প্রয়োগ করার জায়গা কিন্তু আমাদের এখানে থাকছে যখন আমরা লভ্যাংশ বন্টন করব। তাহলে এসো প্রথমে আমরা দেখি অংশীদারি কারবার বলতে কি বুঝি। না, অংশীদারি কারবার আমরা যদি ভালো করে বুঝবার চেষ্টা করি, দেখো আমি স্ক্রিনে রেখেছি, যেখানে কি না 2 বা ততোধিক ব্যক্তি যদি একসঙ্গে মিলিতভাবে তাদের পুঁজি মানে টাকা বা কোনো সম্পদ এবং শ্রম যদি বা সময় এইগুলো যে বিনিয়োগ করে একত্রিতভাবে এগুলোকে একটা ক্যাপিটালাইজ করে মূলধনের আকারে রেখে সেখান থেকে কোনো সংগঠন, ব্যবসায়িক সংগঠন চালিয়ে আমরা যদি কোনো ব্যবসা করি এবং সেখান থেকে লাভ বা ক্ষতি কিছু হলে সেটাকে আমরা বন্টন করে নেব, তার একটা চুক্তি থাকবে, এগ্রিমেন্ট থাকবে। প্রত্যেকটি পার্টনারশিপ বিজনেসে লাভ কি করে বন্টন হবে, কিভাবে আমরা কাজ করব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমেই দেখো, অংশীদারি কারবার মূলত আমরা 2 ভাগে ভাগ করছি, এখানে আমরা আলোচনার যে অবকাশ আছে। একটি হচ্ছে সরল অংশীদারি, আর একটা হচ্ছে গিয়ে মিশ্র অংশীদারি। সরল অংশীদারি বলতে কি বুঝবো না, যখন আমরা 2 জন বা 3 জনে মিলে ব্যবসাটা শুরু করতে যাব, দেখতে হবে যে আমরা যে পুঁজি বা টাকা দিচ্ছি, যেটাকে আমরা মূলধন বলছি, সেইটা কত সময়ের জন্য আমরা বিনিয়োগ করছি। সবাই কি একই টাইমে শুরু করছি? ধরা যাক 1 বছরের জন্য বিজনেসটা ব্যবসাটা হবে, তাহলে 1 বছর মানে 12 মাস। তাহলে আমরা যদি সবাই শুরুতে টাকা দিই এবং ব্যবসার শেষ পর্যন্ত আমরা একই টাকা মূলধন হিসাবে রেখে দিলাম, কেউ টাকা অতিরিক্ত দিলাম না বা টাকাটা তুলে নিলাম না, পুরো 1 বছর ধরে সবার একই পরিমাণ, একই সময়ে যার যে টাকা থাকলো, একই সময়ের জন্য যদি হয় তখন এটাকে আমরা সিম্পল বা সরল টাইপ বলবো। এবং সেক্ষেত্রে জাস্ট আমরা যে মূলধনগুলো দেব তার অনুপাতটা বের করাটা অনেক সহজ হয়ে যায়।
কিন্তু এমনও হয় যে ব্যবসা শুরু করার পরে দেখা যায় দুজন বা তিনজন মিলে যখন ব্যবসা শুরু করলো, কেউ কিছু টাকা দিল, তারপরে দেখা গেল অন্য কেউ 6 মাস বা 5 মাস পরে আরও কিছু পুঁজি সে বিনিয়োগ করছে, কিংবা উল্টোটাও হতে পারে, বিশেষ প্রয়োজনে কেউ ওখান থেকে পুঁজি কিছু সামান্য পার্সিয়াল উইথড্রও করতে পারে। তাহলে দেখা যাচ্ছে কি এইরকম কেসে পুঁজি এক সময় ধরে সবার থাকলো না। এই যে ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন পুঁজি বা মূলধন যদি বিনিয়োগ করি যে অংশীদারিরা আছে, তখন সেটা কিন্তু হবে মিশ্র টাইপ। তাহলে অংশীদারি কারবার আমরা বুঝলাম, তার দু রকমের টাইপটা বুঝলাম। এবারে বলি মূলধন তাহলে কাকে বলছি। অঙ্ক করার ক্ষেত্রে আমরা মূলধন একটা কি ওয়ার্ডস এইখানে বারে বারে আসবে। মূলধন হচ্ছে কি না, যে টাকা বা পুঁজি তুমি বিনিয়োগ করছো, যে টাকাটা তুমি ব্যবসার জন্য তুমি দিচ্ছ, সেটাকে আমরা বলবো মূলধন। প্রত্যেক অংশীদার পৃথক পৃথকভাবে মূলধন দিয়ে থাকে, সেটা তার এগ্রিমেন্টে ঠিক হবে। কে কত টাকা মূলধন দেব, লাভ করলে কে কত টাকা লাভ পাবে, কি কি শর্তে লাভ হবে, এইগুলো আমাদের ভাববার বিষয়। আর কি না, লভ্যাংশ বন্টন কি করে করব, সব থেকে ইন্টারেস্টিং পার্ট এবং ক্রুশিয়াল পার্ট। কেন না, আমরা একসঙ্গে ব্যবসা শুরু করলাম, যদি ব্যবসার কতগুলো শর্ত থাকে, চুক্তি থাকতে হবে যে সেইখান থেকে লাভ করলে আমরা কিভাবে লাভটা বন্টন করব। তা নাহলে কি হবে, এগ্রিমেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি কোথাও নষ্ট হয়ে যায়, তাহলে ব্যবসা কিন্তু সম্পূর্ণভাবে মার খেয়ে যেতে পারে। তা অনেক সময় ব্যবসাটা বন্ধ করে দিতে হতে পারে, সেটা কারোর পক্ষেই মঙ্গলজনক নয়। তাহলে আমরা একটা সুশৃঙ্খলভাবে একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে এই পার্টনারশিপ বিজনেস করব, এবং সেখানে পরিষ্কার ডিটসে উল্লেখ থাকবে যে কে কিভাবে লভ্যাংশ বন্টন করব, লাভটা কি নীতিতে হবে। এখানে দেখা যায় প্রথম কথা হচ্ছে কি, চুক্তিবদ্ধ শর্ত যা থাকবে সেই মতো হবে, সেই চুক্তির মধ্যে ডিটেলিং থাকবে কিভাবে হবে। সেকেন্ড পয়েন্ট, যদি দেখা যায় কোনো অংশীদারি তার শ্রম বা কোনো সময় সেই ব্যবসায় বিনিয়োগ করেছে, ব্যবসা চলাকালীন হয়তো একটা ব্যবসা চালাতে গেলে কোনো একটা কেয়ারটেকার রাখতে হতে পারে, সেই কাজটি হয়তো যদি কেউ নিজেরা করে থাকি, তার জন্য একটা সে শ্রম বা সময় দিচ্ছে, একটা এক্সট্রা কিছু মুনাফা পেতে পারে, সেগুলো কিন্তু এগ্রিমেন্টে থাকবে। আর কি, কোনো শর্ত যদি উল্লেখ না থাকে, আমরা যদি কোনো অঙ্ক দেখি বা কোনো এগ্রিমেন্ট যদি না থাকে, থাকা এক্সপেক্টেড যদি না থাকে, তখন কিন্তু আমরা সিম্পল মূলধন যে যেমন দেবে সেই অনুযায়ী সেই অনুপাতে আমরা ভাগ করে নেব। এরপরে আমরা দেখব অঙ্ক করার মধ্য দিয়ে এই জায়গাগুলো কিভাবে করা যায় দেখব। আমরা অংশীদারি কারবারের যে তত্ত্বগত দিক আলোচনা করলাম, এবারে আমরা এসো অঙ্ক একটা করে আমরা তার তত্ত্বগত দিকগুলো কিভাবে প্রয়োগ করব সেটা আমরা দেখি। প্রথমেই একটা অঙ্ক আমি তোমাদের রেখেছি, স্ক্রিনে দেখো। অঙ্কটাতে 3 জন পার্টনারশিপ আছে, ক, খ ও গ। পার্টনারশিপের নাম হচ্ছে ক, খ, গ। অঙ্কটা তোমরা ভালো করে পড়বে। তারা যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন দিয়ে অংশীদারি কারবার শুরু করছে। শর্ত কি? 1, কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা করে। ভালো করে এগুলো নোট করতে হবে। আমি বলেছিলাম যে কেননা এর পরে যখন আমরা লাভটা বন্টন করব এই ক, খ, গ 3 জন পার্টনারের মধ্যে, তাহলে সেই এগ্রিমেন্টে কী আছে আমাদের বুঝে নিতে হবে, তারপরে লভ্যাংশ বন্টন হবে। তাহলে এগ্রিমেন্টে বলা হচ্ছে কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা, মানে প্রতি মাসে 125 টাকা করে তার বিজনেস চালিয়ে রাখার জন্য একটা কন্টিনজেন্সি বা খরচ হবে। এর আর কি আছে না, হিসেবপত্র রাখতে হবে। সেই ব্যবসার হিসেবপত্র রাখার জন্য তারা বাইরে থেকে কাউকে ডেপুট না করে নিজেরা করছে। কারা না, 3 জনের মধ্যে ক, খ, গ ছিল, তার মধ্যে ক এবং খ প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। এটা এগ্রিমেন্টে লেখা হয়েছে যে 3 জনের মধ্যে ওই কাজটি করতে গেলে তো আমি বাইরে কাউকে রাখলে তাদের খরচা করতে হতো। ওরা ভাবলো যে ঠিক আছে ওই শ্রমটা আমরা দিচ্ছি, তার জন্য যে পারিশ্রমিক আমাদের পাওয়ার কথা সেটা আমাদের কোম্পানি থেকেই দিতে হবে। আর কি, বছরের শেষে 6,960 টাকা লাভ হয়ে যায়। ছোট্ট ব্যবসা, 3 জনে মিলে করছে, 3 জনের একক মালিকানায় তারা করেনি, 3 জনে যৌথ মালিকানাতে করেছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5,000 টাকা, 7,000 টাকা এবং 10,000 টাকা 3 জনে মিলে দিয়েছে। তাহলে অঙ্কগুলো পড়ে ফার্স্ট আমরা কি আইডেন্টিফাই করব না, কে কত টাকা ইনভেস্টমেন্ট করলো বা মূলধনটা কত। দেখো, ক দিয়েছে 5,000 টাকা, খ দিয়েছে 7,000 টাকা এবং গ দিয়েছে 10,000 টাকা। তাহলে এই 3টে মূলধন দিয়েছে। এখানে দেখো ছোট্ট বন্ধুরা,
তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসবে যে ক, খ, গ এই তিনজনে যে টাকাটা দিল, দেখো সবাই কি সমান টাকা দিয়েছে? দেয়নি। ক দিয়েছে অনেক কম, 5,000 টাকা। গ দেখো দিয়েছে তার থেকে ডবল, 10,000 টাকা। আর খ দিয়েছে 5 আর 10-এর মোটামুটি মাঝামাঝি। তাহলে এবারে বলো, এগ্রিমেন্টটা পড়ে দেখলে যে তারা কাজের জন্য, খরচার জন্য কত টাকা ব্যয় করবে, কিন্তু বাকি মুনাফা কিভাবে ভাগ হবে দেখো এখানে কোথাও বলা হয়নি, এগ্রিমেন্টের মধ্যে লেখা নেই যে তাদের কিভাবে লাভটা বন্টন হবে। তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা থাকবে খুব সঙ্গত, যে তোমাদের কি মনে হবে তাহলে তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে? তা কিন্তু নয়। তোমরা বুঝতেই পারছো, কারণ যে 5,000 টাকা দিল আর যে 10,000 টাকা দিয়েছে, দুজনে নিশ্চয়ই লাভ পাবে না, কারণ ও ডবল টাকা ইনভেস্টমেন্ট করেছে। তার সেই টাকা, অতিরিক্ত টাকার জন্য তার লাভের টাকাটাও বেশি পাওয়া উচিত। এখানেই প্রশ্ন যে টাকাটা যে বেশি দিচ্ছে তার সে কত বেশি লাভ পাবে? বেশি তো পাবে, কত বেশি পাবে? যে কম দিচ্ছে কম তো পাবে, কত কম পাবে? না, এটা নিয়ম হচ্ছে, এখানে যেহেতু কিছুই বলা নেই, আমি এর আগে যখন তত্ত্বগত আলোচনা করেছিলাম যে কিচ্ছু যদি উল্লেখ না থাকে তাহলে আমরা কি করব? মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টন করব। সোজা কথা, মূলধন যে যত বেশি দেবে, যে যত রেশিওতে অনুপাতে বেশি দেবে, তা তত বেশি পাবে। এই ভিত্তিতে আমরা কাজটা কিন্তু করব। তাহলে আগে দেখি টোটাল লাভ কত হয়েছে। না, টোটাল লাভ হয়েছে কত? 6,960 টাকা। তাহলে এইটা কিন্তু ভাগ হবে না, কারণ ওই বিজনেসটা চালাতে গিয়ে কিছু খরচা হয়েছে। খরচা কি? না, প্রথমেই বলা হয়েছে যে 125 টাকা করে মাসিক খরচ। তাহলে দেখো আমরা প্রথমে সমাধান করার চেষ্টা করছি। 1 বছরে ব্যবসার জন্য মোট খরচ হয়েছে কত? 125 × 12 টাকা সমান কত হলো? 1,500 টাকা। আর কি খরচা হয়েছে? না, ওই ব্যবসাতে দেখভাল করার জন্য, হিসেবপত্র রাখার জন্য যে দুজন কর্মচারী হিসাবে শ্রম দিয়েছে, কে? না, তার দুজন পার্টনারশিপ নিজেরাই দিয়েছে, ক এবং খ। তাদের বলা হয়েছে কি, এগ্রিমেন্টে বলা ছিল 200 টাকা করে মাসিক। তাহলে দেখো হিসেবপত্র রাখার জন্য ক কত পাবে? না, 200 টাকা ইন্টু 12 মাসে 2400 টাকা। একইভাবে হিসেবপত্র রাখার জন্য খ পাচ্ছে 200 × 12 টাকা সমান 2400 টাকা। এই করে দেখতে পেলাম যে অন্যান্য খরচ বাবদ 1,500 টাকা, আর হিসেবপত্র রাখার জন্য ক ও খ প্রত্যেকে 2400 টাকা পেল। তাহলে মোট কত টাকা খরচা হয়ে গেল? 6,300 টাকা খরচা হয়ে গেল বিজনেসটাকে চালানোর জন্য। তাহলে নেট মুনাফা তাহলে কত থাকলো? অবশিষ্ট মুনাফা, অবশিষ্ট লাভ কত থাকলো? না, মোট লাভ ছিল 9,600 টাকা, আর সেখান থেকে তোমার 6,300 টাকা হচ্ছে আমরা কি করেছি? খরচা করে দিয়েছি। তাহলে রইল কত? 660 টাকা। তাহলে এই 660 টাকাই নেট লাভ, এবং এটাই হচ্ছে তিনজনের মধ্যে ভাগ করতে হবে। তাহলে এই তিনজনের মধ্যে ভাগ করার ক্ষেত্রে আমি তো বলেই দিয়েছি যে এখানে কিচ্ছু বলা নেই যে কে বেশি কম পাবে, কিভাবে পাবে, কিচ্ছু বলা নেই। তাহলে আমরা স্ট্রেট রাস্তায় চলে যাব, মূলধনের রেশিও বের করব, সেই রেশিও অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউট করে দেব। তাহলে মূলধনের অনুপাতটা কত হবে? না, ক ইস্টু খ ইস্টু গ। দেখো এখানে ক ইস্টু খ ইস্টু গ যে লিখেছি, এই ক, খ, গ এগুলো কিন্তু রাশি নয়। কয়ের মূলধন ইস্টু ক্ষয়ের মূলধন ইস্টু গয়ের মূলধন, এগুলো তোমরা ব্যাকেটে মূলধন কথাটাও লিখে রাখবে। এই জন্য উপরে হেডিং দেওয়া আছে মূলধন অনুপাত, সেই জন্য নিচে কয়ের মূলধন, ক্ষয়ের মূলধন, গয়ের মূলধন এতটা লিখতে গেলে যেহেতু বেশি জায়গা লাগবে, আমরা সংক্ষেপে ক ইস্টু খ ইস্টু গ লিখেছি। পারলে ব্যাকেটে মূলধনটা লিখে দেবে, কারণ মূলধনটা মেজারেবল রাশি। তাহলে 5,000 টাকা ইস্টু 7,000 টাকা ইস্টু 10,000 টাকা। তাহলে এটাকে ছোট করলে কী হবে? এককগুলো কেটে গেল। তাহলে অনুপাত কত পেলাম? 5:7:10। এইটা হচ্ছে মূলধনের অনুপাত। এই অনুপাত অনুযায়ী আমাকে বাকি টাকাটা ভাগ করে দিতে হবে। তাহলে মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টন কেমন হবে? না, ভাগ করতে হবে কত টাকা রইল? আর 660 টাকা। তাহলে এই 660 টাকা কীভাবে করবো? দেখো ক কত পাচ্ছে? ক পাবে কত? না, 5:7:10। তাহলে তার আনুপাতিক ভাগ আর কত হবে? না, 5, 7 আর 10 তিনটে যোগ করলে কত হচ্ছে? 22। তাহলে 22 ভাগের মধ্যে কয়ের ভাগ হচ্ছে 5, তাহলে আনুপাতিক ভাগার, এটাকে বলি আনুপাতিক ভাগার, 5/22 ইন্টু টোটাল অ্যামাউন্ট কত? 660 করলে কত হচ্ছে? কাটাকুটি করে 150 টাকা। তাহলে ক পেল 150 টাকা। খ কত পাবে? না, টোটাল এই 22 ভাগের মধ্যে ক্ষয়ের কন্ট্রিবিউশন কত? 7 ভাগ, তাহলে আনুপাতিক ভাগ আর হলো কত? 7/22 ইন্টু 660, এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে? 210। আর গয়ের প্রাপ্ত লভ্যাংশ কত হচ্ছে? না, গয়ের
কন্ট্রিবিউশন কত? 22 ভাগের মধ্যে 10 ভাগ, তাহলে আনুপাতিক ভাগ হলো 10-এর 22 ইন্টু 660 সমান 300 টাকা। তাহলে এই 660 টাকাকে আমরা তিনজনকে আমরা ভাগ করে দিতে পারলাম আনুপাতিক হারে। কত পাচ্ছে? 150 টাকা, 210 টাকা আর 300 টাকা। দেখো টোটাল যোগ করলে 660 টাকা হয়ে গেল। এবারে দেখি ক মোট কি আয় করলো। না, ক আয় করেছে, আগে আয় করেছে কত? 2400 টাকা হিসেব রাখার জন্য, আর এখান থেকে পাচ্ছে 150 টাকা, তাহলে কত হলো? 2550 টাকা। খ কত পেল? না, আগে পেয়েছিল হিসেব রাখার জন্য 2400 টাকা, আর এখন কত পেল? 210 টাকা, তাহলে কত হলো? 2610 টাকা। আর গ পেল কত? গ কিন্তু তার আগে ব্যবসায় কোনো রকম শ্রম বিনিয়োগ করেনি, তার জন্য সে অতিরিক্ত কোনো টাকা পেল না, শুদ্ধ বাকি অবশিষ্ট লভ্যাংশ থেকে 300 টাকা পেল। তাহলে আমরা অঙ্কটা করে বুঝতে পারলাম এখান থেকে তিনজনের লাভ কি করে বন্টন করব। এই অঙ্কটার চরিত্র হচ্ছে, আবারও বলি, এটি হচ্ছে কি সরল অংশীদারি কারবার, কারণ সবাই একই সময়ের জন্য বিনিয়োগ করেছে, 1 বছরের জন্য, কেউ মাঝখানে কম বেশি টাকা দেয়নি। যেহেতু এখানে কোনো ব্যবসাতে লভ্যাংশ বন্টনের কথা বলা হয়নি, তাহলে আমরা মূলধনের মধ্যে বন্টন করেছি। আর চুক্তিতে বলা ছিল এই ব্যবসায় যা লাভ হবে তার জন্য কিছু খরচা করা এবং হিসেবপত্র রাখার জন্য যারা শ্রম দিচ্ছে তাদের জন্য কি টাকা আমরা আগে খরচা করে দেবো, সেই টাকাগুলোকে আমরা আগে থেকে বাদ দিয়ে দিলাম, দিয়ে অবশিষ্টটা ভাগ করলাম। এই হচ্ছে আমরা প্রথম একটা অঙ্ক করলাম, যে অঙ্ক করার মধ্য দিয়ে অংশীদারি কারবারে তিনজন অংশীদারকে নিয়ে আমরা অঙ্ক করলাম, সরল অংশীদারি কারবারে একটা উদাহরণ হিসাবে কাজ করলাম, এবং যেখানে লভ্যাংশ বন্টন করার জন্য কিভাবে বলা নেই সেখানে মূলধনের মধ্যে ভাগ করলাম। আর এখানেও দেখলাম যে কোনো বিজনেসে পার্টনার নিজে যদি কোনো শ্রম বিনিয়োগ করে থাকে তার জন্য সে কিছু মুনাফা পাওয়ার ব্যবস্থা আছে। এই অঙ্কগুলোর মধ্য দিয়ে পার্টনারশিপ বিজনেসের আমরা এই দিকগুলো আলোচনা করলাম। এসো এবার আমরা দ্বিতীয় একটা অঙ্ক করব। দ্বিতীয় অঙ্কটা দিয়ে এই যে অংশীদারি কারবারের যে তত্ত্বগত দিকগুলো আলোচনা করেছিলাম, বৈশিষ্ট্যগুলো, আর একটা অঙ্কর মধ্য দিয়ে সেই বৈশিষ্ট্যগুলো কিভাবে প্রয়োগ করা যাচ্ছে দেখি। দেখো অঙ্কটা তোমরা পড়ো। অঙ্কটার মধ্যে রয়েছে তিনজন অবসরপ্রাপ্ত ব্যক্তি, এটা আমি বোর্ডে করে দেখাচ্ছি। তিনজন অবসরপ্রাপ্ত ব্যক্তি, তারা 19,500 টাকা, 27,300 টাকা এবং 15,600 টাকা মূলধন দিয়ে তারা ব্যবসা শুরু করেছে। তিনজনে কি কি টাকা দিয়েছে সেটা বলা হলো। আর কি না, কারখানা স্থাপন করার পরে তারা লাভ করেছে কত? 43,200 টাকা তারা লাভ করেছে মোট। ওই কারখানা 1 বছর ধরে ব্যবসাটা করেছে, 43,200 টাকা তারা লাভ করেছে। এই লাভটার ক্ষেত্রে তারা একটা এগ্রিমেন্ট করেছে। কীরকম না, টোটাল লাভ যেটা করছে, দেখো 2/3 অংশ তারা কি করছে, আলাদা করে ভাগ করলো, আর বাকিটাকে আর একটা ভাগ করলো। এই দুটো যে দফায় ভাগ হলো তার মধ্যে 2/3 অংশ ভাগটাকে তারা তিনজনের সমান ভাগে ভাগ করে নেবে, আর বাকিটা মূলধনের অনুপাতে ভাগ হবে। মানে ব্যবসার চরিত্রটা এমন ছিল, তারা এইভাবে তারা তিনজনে মিলে এগ্রিমেন্ট করে নিয়েছে। এইভাবেই তাহলে আমাদের কাজ করতে হবে। তাহলে এখন দেখো অঙ্কটা আমরা পড়ে নিই ভালো করে। অঙ্কটা পড়ে কি কি দেখছি, এক হচ্ছে টোটাল লাভ। টোটাল লাভ যেটা করেছে সেটা হচ্ছে কত? 43,200 টাকা। এই 43,200 টাকাকে আমাদের দুভাগে ভাগ করতে হবে। একটা 2/3 অংশ পোর্শন, যেটা হচ্ছে সমান ভাগে ভাগ হবে, আর বাকি টাকাটা মূলধন অনুপাতে ভাগ হবে। তাহলে এই 43,200 টাকাকে আমরা আগে দুটো স্প্লিট আপ করে নেব। মোট লাভ তাহলে কি হচ্ছে? 43,200। 43,200 টাকা। এটা হচ্ছে গিয়ে মোট 1 বছরে লাভ। মোট লাভ লিখে রাখি। এখান থেকে আমরা দুটো স্প্লিট আপ করবো। একটু ডিজাইনটা দেখে নাও। তাহলে আমাদের এই লাভটা দুটো দিকে ভাগ হয়ে গেল অ্যাজ পার এগ্রিমেন্ট। এগ্রিমেন্টেই বলা হয়েছে যে এই দিকেরটা কত হচ্ছে, একটা হচ্ছে 2/3 এত অংশ, এবং অবশিষ্টটা হচ্ছে এই দিকে যাবে। এটা তোমরা অনেকভাবে করতে পারো। এটা যদি 2/3 অংশ হয়, টোটাল 1 থেকে 2, 3 বাদ দিলে কত হবে? 1/3 অংশ হতে পারে। অথবা আমি এই দিকটাকে বের করব আগে,
করে এখান থেকে বাদ দিলে বাকিটা পেয়ে যাবো, কারণ টোটাল এইটা দুভাগে ভাগ হয়েছে। এইবারে দেখো 43,200 টাকাকে আমরা যদি 2/3 অংশ করে নিই, তাহলে এত টাকা হবে, কারণ টোটাল লাভ এর 2/3 অংশ, এর মানে গুণ, তাহলে 2/3 অংশ হলো। তাহলে এটাকে আমরা একটু ছোট করে ক্যালকুলেশন করে নিই। 3 একে 3, 13, 3 4 12, 1 আর 2 12, 3 4 12, 0 0, তাহলে 14,400 এইটা কেটে হলো। তা টোটাল ভাগটা কত হলো? তাহলে 14,400, এখানে 2 আছে, তাহলে হচ্ছে 28,800 টাকা। এই ফিগারটা এই 2/3 অংশ, টোটাল লাভের 2/3 অংশ হচ্ছে এটা। আমরা এটা জানি যে টোটাল পরিমাণ যেটা থাকে তার কত অংশ বললে সেই পরিমাণ এর 2/3, এর মানে গুণ ইন্টু 2/3, তাহলে কাটাকুটি করে বের করলাম। তাহলে এবারে এই টাকাটার পরে অবশিষ্ট কি পড়ে থাকলো? দুভাবে করতে পারি। একটা হচ্ছে গিয়ে অংশ দিয়ে করতে পারি, যে 2/3 যদি হয় তাহলে এটা 1 থেকে 2/3 বাদলে অবশিষ্ট হবে 1/3, তাহলে এর 1/3 করেও বের করতে পারি। অথবা আমি এখান থেকে এইটা বাদ দিলে বের করতে পারি, আমরা এখান থেকে এটা বাদ দিয়ে দিই। তাহলে এখানে ছিল কত? 43,200 টাকা, সেখান থেকে 28,800 টাকা আমার বাদ চলে যাচ্ছে। 0 4 14,400। তাহলে 14,400 টাকা তোমার এই দিকের ভাগটা হলো, এত টাকা। এখন এই টাকাটা বলে দেওয়া হয়েছে কি না সমান ভাগে ভাগ হবে। এখানে কে কত টাকা বেশি দিয়েছে কম দিয়েছে তার প্রশ্ন আসছে না, এই টাকাটা পুরো সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে কত করে পাবে? তাহলে 3 অবসরপ্রাপ্ত ব্যক্তি, ধরা যাক প্রথম ব্যক্তি, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি। আমরা এখানে ব্যক্তিগুলো আর লিখছি না, অঙ্কটা বোঝানোর জন্য আমি সংক্ষেপে দেখালাম। তাহলে প্রথম ব্যক্তি কত পাবে? 3 ভাগ করে দিচ্ছি, খুব সহজ হিসেব। 28,800 ভাগ 3, তাহলে কত হচ্ছে? এখানেই লিখি, 3 9 27, 3 6 18, 0 0, 9,600 টাকা। এই এককগুলো একটু তোমরা ভালো করে মার্ক করবে। এটা হচ্ছে গিয়ে প্রথম ব্যক্তি। আচ্ছা, এবার দ্বিতীয় ব্যক্তি একটু নিচে লিখি। তাহলে একইভাবে দ্বিতীয় কত পাবে? সমান ভাগে, তো তাহলে আর আমার হিসেব করার দরকার নেই, তাহলে এটাও হবে 9,600 টাকা করে। আর তৃতীয় পাবে 9,600 টাকা। এটা হচ্ছে এই টাকাটাকে আমরা 3 ভাগে ভাগ করে দিতে পারলাম। এখন অবশিষ্ট যে টাকাটা পড়ে থাকলো এইটা কিভাবে ভাগ হবে বলা হয়েছে না মূলধনের অনুপাতে। এগ্রিমেন্টের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে এই পার্টটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে এইটা যদি তাহলে এখানে নোট করে রাখো, এই টাকাটা কিভাবে ভাগ হবে? মূলধনের অনুপাতে এটা ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাতে বের করতে গেলে আমাকে তাহলে মূলধনের অনুপাতটা বের করে নিই আগে। মূলধনটা কে কত দিয়েছিল না মূলধনটা দিয়েছিল, দেখো আমি কিন্তু সংক্ষেপে লিখছি, প্রথম ইজ টু দ্বিতীয় ইজ টু তৃতীয়। দেখো প্রথম বন্ধু কত দিয়েছিল? প্রথম অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 19,500 টাকা। এটা একটু নিচে জায়গা করে লিখি, এটা ব্র্যাকেটে তাহলে মূলধনই লিখে দিই। 19,500 টাকা ইজ টু দ্বিতীয় ব্যক্তি কত দিয়েছে? 27,300 টাকা। ইজ টু আর তৃতীয় ব্যক্তি দিয়েছে 15,600 টাকা।
আমরা জানি অনুপাত করার সময় একক থাকে না, কারণ সমজাতীয় রাশিরই অনুপাত করি এবং দেখতেই পাচ্ছি সমজাতীয় প্রত্যেকেই হচ্ছে গিয়ে ইউনিট, এখানে টাকা 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 কেটে যাবে এবং এখানেও দেখো দুটো করে শূন্য আছে, এখানেও দুটো করে শূন্য, এগুলো 100 দিয়ে চলে যাবে। তাহলে 19,5 এটাকে আরও একটু ছোটো করা যাবে, 3 দিয়ে যদি ভাগ করি 3 6 18, 3 5 15, 3 9 27, 1 আর 3 5 15 2, এটাকে আমরা ছোট করে পাচ্ছি কত, 13 5 65, 13 7 91, 13 4 52। তাহলে পেলাম 5:7:4। তাহলে রেশিওটাকে আমরা ছোট করলাম, মিনিমাইজ করে করলাম 5:7:4। তাহলে এই যে অনুপাতটা পেলাম, এই রেশিওতে কিন্তু এই টাকাটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে অ্যাজ পার এগ্রিমেন্ট। তাহলে এবারে ঠিক করে নাও, তার প্রথম কত পাবে, প্রথম জন কত পাবে, টোটাল কত এখানে 5 7 এবং 4, 7 5 12, 4 16 ভাগ। তাহলে আউট অফ এই 16 ভাগের মধ্যে প্রথম জনের কন্ট্রিবিউশন হবে কত, 5 ভাগ। তাহলে 5 16, এইটাকে আমরা বলি কি আনুপাতিক ভাগ হার, এই প্রপোর্শনে পাবে ইনটু কত টাকা না, এই টাকাটাকে আমরা টোটাল এই 14,400 টাকায় ভাগ করছি, কত হবে, এটা ধরা যাক 4 দিয়ে যদি যায়, 4 4 16, যারা মুখে মুখে বড় 16 দিয়ে করতে পারবে না, ছোট ছোট করে তোমরা করবে, 4 3 12, 4 6 24, এটা হচ্ছে 900। তাহলে কত হলো, 4500 টাকা, 4500 টাকা পেল প্রথম বন্ধু। এইবারে দ্বিতীয় বন্ধু কত পাবে দেখো, দ্বিতীয় জন পাবে বা দ্বিতীয় ব্যক্তি পাবে, দ্বিতীয় ব্যক্তি প্রপোর্শন কত, 7 ভাগ। তাহলে 7 16 ইন্টু 14,400। তাহলে এইটা একবার আমি কাটাকুটি করে নিয়েছি। এইগুলো তোমরা যখন পরীক্ষার সময় বা বিভিন্ন সময় করবে, একবার যদি আমরা এটাকে কাটাকুটিটা করে নিতে পারি, তাহলে আমি বুঝে গেলাম 16 দিয়ে ভাগ করলে 900 দিয়ে যাচ্ছে, এখানে আমি আর এই টাইমটা নষ্ট করব না, এখানে তাহলে 900 হলো। তাহলে কত হবে, 9 7 6300 টাকা। টাকা। একইভাবে তৃতীয় পাবে, তার পোরশন কত, 4, 16 ভাগের মধ্যে 4, তার মানে 4 16 ইন্টু 14,400 টাকা। একইভাবে এই কাটাকুটি আমাদের করা রয়েছে, 900, তাহলে কত হলো, 3600 টাকা। এখানে একটা কথা বলি, অনেকে আমরা করি কি, 4 16 আছে, আমরা কি করি, অনেক সময় কাটাকুটি করে নিই, করবো না, কারণ সবার নিচে 16 থাকলে কি হবে, একবার আমি এই কাটাকুটি ক্যালকুলেশনটা যদি করে নিতে পারি, তাহলে পরের বারে আর পৃথক করে আমাকে আলাদা করে করতে হচ্ছে না, একই কাজ কিন্তু পরেরটার জন্য হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সবসময় একই রকম রেখে করলে আমাদের কাজটা সুবিধা হবে। তাহলে এই পোর্শন থেকে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন পেল কত টাকা করে দেখতে পেলাম, আর এই পোর্শন থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কত করে পেল দেখলাম। তাহলে ফাইনাল আমাদের কিন্তু কি করতে হবে, কে কত টাকা ফাইনাল পেল, তাহলে কে কত টাকা পাবে, এখানে এই জায়গাটায় আমরা করার চেষ্টা করছি। তাহলে প্রথম ব্যক্তি কত পাচ্ছে না, প্রথম ব্যক্তি এই পোর্শন থেকে পাচ্ছে 9,600, আর এই পোর্শন থেকে পাচ্ছে 4,500। তাহলে কত হবে, 14,100 টাকা। একইভাবে দ্বিতীয় ব্যক্তি, প্রত্যেকে এখানে এই পোর্শন থেকে সবাই তো একই রকম পাচ্ছে, প্লাস 9,600, আর এখান থেকে পাচ্ছে 6,300। তাহলে কত হচ্ছে, 15,900 টাকা। একইভাবে তৃতীয় ব্যক্তি
9,600 প্লাস, দেখো তৃতীয় ব্যক্তি এখান থেকে কত পেয়েছে, 3,600, মূলধন অনুযায়ী পেয়েছে 3,600, আর এই পার্ট থেকে পেয়েছে এইটা, সমান তাহলে কত হচ্ছে, 13,200 টাকা। তাহলে দেখো প্রথম জনের হলো 14,100, পরের জনের হলো 15,900, আর তৃতীয় জনের হলো 13,200। এখানে একটু চেক আপ করে নেবে, তো তিনটে মিলেই তো এইটা হবে। দেখো এখানে তাই হচ্ছে কিনা দেখি, এখানে 14,100, 15,900, 14, 15, 29, 30,000 হলো, আর এটা হচ্ছে গিয়ে 13,200, 43,200। দেখো মিলে গেল, 43,200 টাকাটাকে টোটাল ভাগ হয়ে গেল। তাহলে এইখানে দেখো টোটাল যে ভাগটা করলাম, এখানেই অঙ্কটা হচ্ছে, তাহলে কি বলবো একটু রিভিউ করো। অঙ্কটা তাহলে কি ধরনের অংশীদারি কারবার, সরল না মিশ্র? না ভালো করে দেখো, সবার ইনভেস্টমেন্ট মূলধন যে দিয়েছে তারা কি এককালীন দিয়েছে না বিভিন্ন বিভিন্ন সময় তারা দিয়েছে? অঙ্কটা যদি আমরা পড়ে দেখো, এককালীন দিয়েছে। অঙ্কটা পড়লে বোঝাই যাচ্ছে তারা প্রথমে একদম শুরুতেই দিয়েছিল, মাঝখানে কেউ তোলা বা জমা করেনি। তাহলে সরল মিশ্র, সরল অংশীদারি কারবার মধ্যে পড়লো। সেকেন্ড পয়েন্ট, তার লভ্যাংশ বন্টনের জন্য যে এগ্রিমেন্টটা কি লিখিত ছিল, ছিল কি ছিল না? ছিল। এবং সেই এগ্রিমেন্টের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে কি না 2/3 অংশ সমান ভাগে ভাগ হবে, কে টাকা কম দিয়েছে বা বেশি দিয়েছে তার জন্য নয়। সেই 2/3 অংশটাকে আমরা আলাদা করেছি, তার মান বেরিয়েছিল 28,800 টাকা, এবং সেইটাকে আমরা দেখো সমান 3 ভাগে ভাগ করাতে 3 দিয়ে ভাগ করে প্রত্যেকে দেখো 9,600, 9,600, 9,600 টাকা করে পেয়েছে। আর বাকি যে টাকাটা থাকলো, এটাও এগ্রিমেন্টের মধ্যে বলে দেওয়া হয়েছিল যে এটা মূলধনের অনুপাতে ভাগ করে দিতে হবে। সেই জন্য মূলধনের ভাগ করতে হলো আমাকে, তাহলে মূলধনের অনুপাতটা বের করতে হচ্ছে। তখনই আমার দরকার ওই যে 3 জনের মূলধন, সেটা কত, 19,500 ছিল, এটা ছিল 27,300, এটা ছিল 15,600। এবারে এইটাকে আমরা মিনিমাইজ করলাম, ইউনিটগুলো কেটে ছোট করে বানালাম, কত 5:7:4। ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে আমরা ছোট করেছি। এবার দেখা গেল প্রথম জন পাবে কি, এই সব সময় জানবে যখনই কোনো একটা রেশিওতে প্রপোর্শন অনুযায়ী ভাগ করে দিতে হয়, নিয়ম হচ্ছে টোটাল অ্যামাউন্টকে ওই অনুপাত থেকে আনুপাতিক ভাগার বের করে করতে হবে। প্রথম জনে আনুপাতিক ভাগার ছিল কত না 5/16। কি করে বেরোয় না 5, 7, 12, 4/16, টোটাল 16 ভাগের মধ্যে এর জন্য 5 ভাগ। এখানে দেখো এর 16 ভাগের মধ্যে এটা হচ্ছে 7 ভাগ, আর এখানে 16 জনের মধ্যে এখানে 4 ভাগ। তাহলে এর 5/16 আনুপাতিক ভাগার ইন্টু টোটাল অ্যামাউন্ট, এর 7/16 আনুপাতিক ভাগার ইন্টু টোটাল অ্যামাউন্ট, এখানে 4/16 আনুপাতিক ভাগার ইন্টু টোটাল অ্যামাউন্ট করে দেখতে পেলাম 4,500, 6,300, 3,600। তাহলে টোটাল টাকাটা দুভাগে ভাগ হয়ে গিয়ে এখান থেকে প্রত্যেকে 9,600 করে পেলো, আর এখান থেকে 3 জনে 4,500, 6,300 এবং 3,600 পেলো। সেইটাকে আমরা টোটাল সাম আপ করলাম, দুধ থেকে দেখে আবার টোটালটাকে এগ্রিগেট করে পেলাম ফাইনাল 14,100 টাকা প্রথম জন, 15,900 টাকা দ্বিতীয় জন, এবং তারপরের জন পেল 13,200 টাকা। তাহলে আমরা এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই ভিডিওটা যখন দেখবে, যেখানে যে স্টেপটা প্রবলেম হবে তোমরা মানে পজ করে করে তোমরা দেখবে, বারে বারে অনুশীলনী করে এই ধরনের যে অঙ্ক বইতে অনেক রকম রয়েছে তোমরা একটু প্র্যাকটিস করে ফেলবে। আচ্ছা, এবারে আমরা দুটো অঙ্ক পরপর করলাম, দুটোই কিন্তু সরল অংশীদারি কারবার, যদিও এগ্রিমেন্টের মধ্যে লাভ বন্টনের ক্ষেত্রে কিছু কিছু ভাগ করার শর্ত ছিল, সেগুলো আমরা দেখেছি। এবারে একটা কেস এখনও আমরা আলোচনা করিনি, সেটা হচ্ছে কি মিশ্র অংশীদারি কারবার। তাহলে এমন একটা অঙ্ক আমরা করার চেষ্টা করব, সেখানে আমরা দেখি যে কিভাবে মিশ্র অংশীদারি কারবারকে ইমপ্লিমেন্ট করব। দেখো একটা আমি অঙ্ক তোমাদের সামনে রেখেছি, যেখানে বলা হচ্ছে ভালো করে অঙ্কটা পড়বে, কারণ এখানে টাইমিংয়ের একটা ব্যাপার আছে। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন যথাক্রমে 30,000 ও 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। লাইনটাকে আরেকবার নোট করবে। দুজন তাহলে এখানে পার্টনার পাচ্ছি আপাতত, পরবর্তীকালে কোনো পার্টনার ঢুকবে কি ঢুকবে না আমরা পরে দেখব। দুজন পার্টনারের নাম হচ্ছে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন। তারা যথাক্রমে 30,000 ও 50,000 টাকা
দিয়ে ব্যবসা শুরু করে বছরের শুরুতে। 6 মাস পরে শ্রীকান্ত আরো 40,000 টাকা লগ্নি করলেন। এটা পয়েন্টটা নোট করতে হবে। শ্রীকান্ত 6 মাস পরে আরো 40,000 টাকা দিয়েছে। এখানেই বৈচিত্র্য আগের থেকে। আগে আমরা যেখানে দেখলাম প্রত্যেকে প্রথমে যা ইনভেস্টমেন্ট করে দিল, যা বিনিয়োগ করলো, সেটা আনটিল ব্যবসা শেষ করা পর্যন্ত, যদি 1 বছরের ব্যবসা হয় 1 বছর পর্যন্ত, 2 বছরের ব্যবসা হলে 2 বছর পর্যন্ত, সেটা পুরোটাই কিন্তু একই থাকলো। এখানে দেখো শ্রীকান্ত 6 মাস পরে সে কিছু নতুন করে আরও কিছু পুঁজি বা মূলধন বিনিয়োগ করলো। একইভাবে সৈফুদ্দিন ঠিক ওই টাইমে 6 মাসের মাথায় শেষে ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা উইথড্র করেছে, তুলে নিয়েছে ব্যবসা থেকে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি দুজনে ভিন্ন ভিন্ন সময়ে টাকা কখনো দিচ্ছে, কখনো টাকা তুলে নিচ্ছে। তার মানে মূলধন সারা বছর ধরে এক থাকলো না। যখন এরকম মূলধন সারা বছর ধরে এক থাকে না, ভিন্ন ভিন্ন সময়ে পুঁজি নতুন করে আবার আসছে কিংবা পুঁজি নতুন করে আবার বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু আমরা এটাকে বলবো কি মিশ্র অংশীদারি কারবার। কেন মিশ্র অংশীদারি কারবার? এখানে সময়টা সবার এক নয়, সময়ের সঙ্গে সঙ্গে মূলধন পাল্টে যাচ্ছে। তাহলে এখানে আমরা কিভাবে লভ্যাংশ বন্টন করব সেটাই আলোচনা করা। তারপরে কি বলা হয়েছে, বছরের শেষে 19,000 টাকা লাভ হয়েছে, কে কত টাকা লাভ পাবে। একটা দিক কি, আমরা টোটাল যে 19,000 টাকা লাভ করলাম সেই লাভের আর অন্য কোনো যেই 2/3 অংশ ওই খাতে যাবে, ওর খরচার জন্য করব, যেগুলো আগে আমরা দেখেছি, এই জটিলতাগুলো নেই। তাহলে সিম্পল 19,000 টাকা এখানে আর কীভাবে ভাগ হবে কিচ্ছু বলা নেই। তাহলে কিছু যদি বলা না থাকে আমরা বুঝতেই পারলাম, শর্ত যদি পরিষ্কার না নেই তাহলে এটাকে আমরা মূলধনের অনুপাতে ভাগ করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে মূলধনের অনুপাত কি করে বের করব। এই অঙ্কটার মধ্যে মেন বৈচিত্র্য এবং কমপ্লেক্সিটি এই জায়গায় জটিলতা, যে মূলধনটা কি করে অনুপাত বের করব। মূলধনের আগে যেটা ছিল কি স্ট্রেট করছিলাম, সারা বছর ধরে একই রকম ছিল, যা দিয়েছে সেটারই অনুপাত, কিন্তু এখানে কিন্তু সেটা করা যাবে না। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের যেটা মেন ফোকাস, কি করে মূলধনের অনুপাত বের করব, একটা সমতুল্য মূলধনের অনুপাত। আমরা যখন আলোচনা করেছিলাম তত্ত্বগত দিক, সেখানে আমরা বলেছিলাম যে যখন মিশ্র টাইপ হবে তখন আমরা সময়ের একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে মূলধনটাকে সমতুল্য করে অনুপাত করব। সমতুল্য বলতে কিভাবে করব সেটা এখন আমরা দেখি। প্রথমে দেখো শ্রীকান্ত, এটা আমরা লিখি সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন অনুপাত নির্ণয়। এই অঙ্কটার মধ্যে মূলত এই কাজটাই আমরা একটু গুছিয়ে করার চেষ্টা করব। এইটাই একটু এখানে নতুনত্ব রয়েছে, যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে। দেখো শ্রীকান্ত কত টাকা দিয়েছে, 30,000 টাকা। তাহলে আমি প্রথমে শ্রীকান্ত দিয়ে শুরু করলাম। শ্রীকান্ত, দেখো আমি বারে বারে বলি নামের সঙ্গে কখনো টাকার সম্পর্ক হয় না, কিন্তু এখানে যদি লিখতাম শ্রীকান্তের সমতুল্য মূলধন বলে লিখলে জায়গাটা বেশি লাগবে। আমি শুধু শ্রীকান্ত লিখেছি, বাট সবসময় আমরা কিন্তু ব্র্যাকেটে লিখবো যে মূলধন। হেডিংটার মধ্যে বোঝা যাচ্ছে, অন্তত ব্র্যাকেটে লিখবো কি মূলধন। শ্রীকান্তের লিখেই দিই সমতুল্য মূলধন। কিভাবে করবো দেখো, শ্রীকান্ত কত দিয়েছে, 30,000 টাকা প্রথমে শুরু করলো। তাহলে আমরা করব 30,000 ইন্টু, দেখো অঙ্কটা পড়ে 6 মাস পর্যন্ত কোনো চেঞ্জ ছিল না, তারপরে শ্রীকান্ত আবার টাকা দিয়েছে। তাহলে প্রথম 6 মাসে শ্রীকান্তের বিনিয়োগ 30,000 টাকাই রইল। তাহলে আমরা এখন করব কি, যে 30,000 টাকা 6 মাস খেটেছে, বা বলতে পারি 30,000 টাকা 6 মাস খাটা মানেই বলতে পারি 1 মাসে 30 ইন্টু 6 অর্থাৎ 1,80,000 টাকার সমান খাটানো। দেখো কেউ 1,80,000 অর্থাৎ 30,000 টাকা যদি 6 মাসে হয়, তাহলে প্রতি মাসে 30,000, 30,000, 30,000, 30,000, 30,000, 30,000, মোট 6টা 30,000। তাহলে 6 মাস ধরে 30,000 টাকা দেওয়া যা, ঘুরিয়ে বলতে পারি সমতুল্য 30,000 ইন্টু 6 গুণ টাকা
1 মাস খাটানো একই ব্যাপার। তুমি 30,000 টাকা 6 মাস ধরে এক জায়গায় ইনভেস্টমেন্ট করছো, আর একজন 30,000 টাকা 6 মাসেরটা 30 করে, যেটা 6 মাস তুমি মনে করে এরকম দিচ্ছ, 30,000 টাকা প্রথমে 1 মাসে 30,000, পরের মাসে 30,000, এইবার 6 বার দিচ্ছ। সেটাই ধরে নেওয়া যেতে পারে একসঙ্গে টোটাল 30 × 6 1,80,000 টাকাটাই 1 মাস খাটলো। হিসেবের জায়গায় কোনো পরিবর্তন হবে না লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে। তাহলে এটাকেই বলা হচ্ছে 1 মাস হিসেবে মূলধনটাকে আমরা কম্পেয়ার করছি যে কার 1 মাস হিসাবে মোট কত টাকা খেটেছে। তাহলে এখানে কিন্তু আমরা শ্রীকান্তের যে সমতুল্য মূলধনটা করছি এটা কিন্তু 1 মাসের সাপেক্ষে, তা 30,000 × 6। নেক্সট, শ্রীকান্ত 6 মাস পরে কি ঘটলো? 6 মাস পরে কি ঘটলো না, শ্রীকান্ত আবার দিয়েছে 40,000 টাকা। তাহলে এই 6 মাস পরে তার মূলধন কত হলো? আগে ছিল 30, এখন হলো 40, তাহলে কত হলো? 70,000 টাকা। তাহলে এই 70,000 টাকা অবশিষ্ট কতদিন? 6 মাস। কারণ দেখো ব্যবসাটা বলা হয়েছে কত? 1 বছরের ব্যবসা। প্রথম 6 মাস 30 করে হলো, তারপরে 6 মাস পরে সে আরও 40 দিয়েছে, তাহলে এখন হলো 30 আর 40 মোট 70,000 টাকা। এই টাকাটা হচ্ছে কিন্তু মানে আগে ছিল 30,000, তার সঙ্গে আরও 40,000 টাকা অ্যাড হলো, এবং এইটা হচ্ছে গিয়ে আরও 6 মাস খাটলো। দেখো প্রথম 30,000 টাকা 6 মাস, তারপরে ওই 30,000-এর সঙ্গে আরও 40,000 টাকা অ্যাড হয়েছে, তাহলে এই 70,000 টাকাটা 6 মাস খাটলো। এইটাই হচ্ছে গিয়ে আমার এই পরিমাণ টাকাটা হচ্ছে গিয়ে সমতুল্য মূলধন হিসাবে আসলো। তাই এটাকে সিম্পলিফাই করে নেব। তাহলে 1,80,000, এটা হচ্ছে 70, 742, 4,20,000 টাকা সমান কত হচ্ছে? 6 লক্ষ টাকা। এইটাই হচ্ছে শ্রীকান্তের, ধরে নিতে পারি যে 1 মাসে 6 লক্ষ টাকা দিলে তার যা সমতুল্য, আর এই ঘটনাটি একই সমতুল্য হচ্ছে। তাহলে এইটাকে আমরা 1 মাস হিসাবে 6 লক্ষ টাকা ধরে নিচ্ছি, যে সে 1 মাসই ধরো ব্যবসা, তাহলে যেন 6 লক্ষ টাকা দিলে যা হয় আর এই কর্মকাণ্ডটি ঘটালেও একই হয়। নেক্সট, এবারে আসছি সৈফুদ্দিন। সৈফুদ্দিনের সমতুল্য মূলধন। কিভাবে হবে না, সৈফুদ্দিন কত টাকা দিয়ে শুরু করেছে? দেখো অঙ্কটা পড়ে 50,000 টাকা দিয়ে শুরু করেছে। তাহলে সৈফুদ্দিন দিয়ে তাহলে হলো কত? 50,000 ইন্টু 6 মাস পর্যন্ত 50,000 টাকার কোনো চেঞ্জ ছিল না, তাহলে প্রথম 6 মাস অবধি 50 হলো, প্লাস এবারে 6 মাস পরে সে কি করেছে? 10,000 টাকা উইথড্র করেছে। তাহলে এখন 50 থেকে 10,000 টাকা কমে গিয়ে 40,000 দাঁড়ালো। কখন না? 6 মাস পরে। তাহলে নেক্সট 6 মাস আর 50,000 টাকা কিন্তু লগ্নি থাকলো না। 50 মাইনাস 10 অর্থাৎ 40,000, 40,000 টাকা বাকি 6 মাসের জন্য থাকছে। তাহলে এখানে দাঁড়াচ্ছে 50,000 টাকা সে আগে ছিল, সেখান থেকে আরও 10,000 টাকা উইথড্র করে নিয়েছে, এবং এই ঘটনাটি 6 মাসের জন্য ঘটবে। তাহলে কত হচ্ছে? 3 লক্ষ, এটা হচ্ছে 3 লক্ষ টাকা, প্লাস এখানে 50 থেকে 10 বাদ দিলে 40 × 6, তাহলে 2,40,000 টাকা। তাহলে কত হচ্ছে? 5,40,000 টাকা। এটা হচ্ছে গিয়ে হয়ে গেল কি? সৈফুদ্দিনের সমতুল্য মূলধন। তাহলে আমরা এই অঙ্কের মধ্যে একটা জিনিস পরিষ্কার হলাম যে কি করে সমতুল্য মূলধন আমরা বের করব যখন হচ্ছে মিশ্র টাইপ, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়ে টাকাগুলো ভিন্ন ভিন্ন রকম হবে। এবারে আমরা মূলধনটা বের করব যেমনভাবে করি। অতএব শ্রীকান্ত ইজ টু সৈফুদ্দিন ব্র্যাকেটে মূলধন, এটা সমতুল্য মূলধনের সাপেক্ষে করছি। তাহলে ওর টাকা হলো 6 লক্ষ, ইজ টু এটা হলো 5,40,000 টাকা, সমান এখানে 3টে শূন্য, এখানে 4টে করে শূন্য আমার চলে যাচ্ছে একসঙ্গে, এইভাবে তোমরা করবে।
তাহলে 60:54 সেটা দাঁড়াচ্ছে 9, 6 10 60, 6 9 54, তাহলে 10:9। এটাই হয়ে গেল মূলধনের অনুপাত। তাহলে দেখো মূলধনের অনুপাতটা আমরা বের করতে পারলাম এইভাবে, যখন হচ্ছে গিয়ে স্ট্রেট এককালীন না হচ্ছে, ভিন্ন ভিন্ন সময় হলে তখন দেখতে হয় কার কত টাকা কত মাসের জন্য খাটছে, এরকম গুণ করে করে করবে, এটা মাস হিসেবে। কারণ মাস সবার মাস হিসেবে থাকছে, মাসের থেকে কোনো ছোট ইউনিটের পর চেঞ্জ হচ্ছে না। এবারে ভাগ করে দাও, মোট লাভ কত ছিল? মোট লাভ কত ছিল? 19,000 টাকা। অতএব শ্রীকান্ত পাবে শ্রীকান্তের আনুপাতিক ভাগ আর কত হবে? টোটাল 10 আর 9 19 ভাগ, 19 ভাগের মধ্যে শ্রীকান্তের জন্য 10 ভাগ, তাহলে 10/19। এটা হচ্ছে গিয়ে মানে প্রপোর্শনাল রেট, আনুপাতিক ভাগার ইন্টু 19,000 টাকা, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। সিম্পল। তাহলে কত হচ্ছে? 10,000। আর সৈফুদ্দিন কত পাবে? সৈফুদ্দিনের কন্ট্রিবিউশন 9 আউট অফ 19, তাহলে 9/19 ইন্টু 8, তাহলে কত হচ্ছে? 9,000 টাকা। এই তাহলে এই হচ্ছে দুজনের প্রাপ্য টাকা ভাগ করতে পারলাম। এবং একটু তোমরা ট্যালি করে নেবে, দেখো 10,000 আর 9,000 কত হচ্ছে? 19,000। টোটাল লাভটা ছিল 19,000 টাকাই। এইভাবে আমরা করলাম। তাহলে এটা হচ্ছে গিয়ে মিশ্র টাইপ। তাহলে তোমাদের যে অঙ্কগুলো আমরা আলোচনা করলাম তাতে করে মোটামুটি দেখলে যে কিভাবে আমরা অংশীদারি কারবারের বিভিন্ন যে কাজগুলো করতে পারি। এই উদাহরণগুলো আমরা করালাম একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তোমরা ভিডিওটা ভালো করে দেখবে আর বিভিন্নভাবে বইয়ের যে অঙ্ক আছে করে দেওয়া অঙ্কগুলোকে ভালো করে দেখে দেখে বুঝে অনুশীলন করবে। আমি শুধু সংক্ষেপে একটু বলি যে আমরা তাহলে এই চ্যাপ্টারে কি কি কাজ আমরা করলাম। তাহলে দেখো আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমরা আজকে যেটা শুনলে মূলত দেখো আমরা কি কি জিনিস আলোচনা করেছি, যেগুলো আমরা প্রথমে বলেছিলাম। প্রথমত হচ্ছে অংশীদারি কারবার সম্বন্ধে ধারণা। তাহলে কাকে অংশীদারি কারবার বলে জানলাম? যেখানে একজনের বেশি অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তি কিছু পুঁজি এবং সময় বিনিয়োগ করে, মূলধন বিনিয়োগ করে কোনো একটা চুক্তিবদ্ধ হয়ে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্দিষ্ট মেয়াদের জন্য তারা ব্যবসা চালিয়ে সেই মুনাফাটাকে নিচ্ছে এবং সেই মুনাফাটাকে কিভাবে ভাগ করবে তার জন্য ডিডস তৈরি করছে। এই যে মিলিয়ে যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে কি মূলত অংশীদারি কারবার। এবং এই অংশীদারি কারবারে যারা পার্টিসিপেট করছে তাদেরকে বলা হচ্ছে অংশীদার। তারা যে পুঁজি বিনিয়োগ করছে সেটাকে আমরা বলছি মূলধন। আর কত সময়ের জন্য করবে সেই সময়টা যদি চেঞ্জ হয়ে যায় ভিন্ন ভিন্ন টাইমে, তার উপর ভিত্তি করে অংশীদারি কারবারকে আমরা দুভাগে ভাগ করতে পারলাম। একটা যে সরল অংশীদারি কারবার, মিশ্র অংশীদারি কারবার। আর কি থাকবে না, সরল এবং আর কি মূলধন সম্বন্ধে ধারণা পেয়ে গেছি। বন্টন, লভ্যাংশ কি করে বন্টন হবে সেই সম্বন্ধে যেটা বলেছি। অংশীদারি কারবারে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক যেটা নিয়ে পরে মনোমালিন্য হতে পারে বা অনেক সময় ব্যবসা ভেঙেও যেতে পারে, তার জন্য লিখিত ডিডস থাকা উচিত। সেখানে কিভাবে লভ্যাংশ বন্টন হবে, সেই লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে বলা হয়েছিল যদি কোথাও স্পেসিফিক না থাকে তাহলে আমরা স্ট্রেট মূলধনের অনুপাতে ভাগ করব, আর যদি কিছু উল্লেখ থাকে আমরা সেই মতো করব। এবং সেখানে কি কি দিক থাকে, যেটা ব্যবসা চালানোর জন্য কিছু খরচা হয় সেই খরচাটা আমরা বাদ দেব। তাছাড়া কি হয়, সেই ব্যবসাকে দেখভাল করার জন্য কিছু কর্মচারীর দরকার হয়। অনেক সময় পার্টনাররা নিজেও অনেক সময় হয় কি ব্যক্তিগত তারা কিছু শ্রম এবং কাজ দিয়ে সেই ব্যবসাকে পরিচালনা করেন। ব্যবসার ক্ষেত্রে যেহেতু তিনি শ্রম বা কিছু এক্সট্রা কাজ করছেন তার জন্য যে কিছু অতিরিক্ত পারিশ্রমিক তিনি আগে পেয়ে যাবেন। এইগুলো বাদ দিয়ে বাকিটাকে আমরা মূলধনের অনুপাতে ভাগ করতে পারি। অথবা যদি কোনো অঙ্কে বলে যে না এতটা পোর্শনকে আমরা সমান ভাগে ভাগ করব, এই পোর্শনটাকে মূলধনের ভাগ করব। কখনো কখনো লোন নেওয়া হয়, সেই লোনের জায়গায় আমরা একটা পোর্শনকে নিয়ে লোন শোধ করতে পারি। যা হবে লিখিত এগ্রিমেন্ট থাকবে। তাহলে আশা করি আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আগামী দিনের যারা তোমরা ভবিষ্যৎ তোমরা এই অংশীদারি কারবার গণিতের যে আলোচনা করলাম এটা তোমরা শিখবে তোমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে। বাবা মা, আশেপাশে যারা আত্মীয় পরিজন আছে তাদের বিভিন্ন ব্যবসায় এই প্রয়োগ কিভাবে হচ্ছে গাণিতিক দিকগুলোকে তোমরা রিলেট করতে পারবে, সম্পর্ক করতে পারবে এবং তোমাদের আগামী ভবিষ্যতে তোমরা যারা ব্যবসা করতে চাও তার জন্য এটা একটা ভবিষ্যতের পুঁজি, কাজে লাগিয়ে তোমরা এগিয়ে যাবে। আর তোমাদের আমি বাড়িতে কিছু কাজের জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছি, সেইগুলো তোমরা করবে। আশা করি যেগুলো করানো হয়েছে তার মধ্য দিয়ে কাজে লাগিয়ে এগুলো যদি ভালো করে বোঝো, বারে বারে ভিডিওটা তুমি দেখবে, দেখার পরে ওই অ্যাসাইনমেন্টগুলো পারলে করো। আর অ্যাসাইনমেন্টগুলো করতে গিয়ে হয়তো আটকাবে কোথাও,
তাহলে তোমাদের কোনো ভয়ের কিছু নেই। তোমাদের যে ক্লাসের যে শিক্ষক শিক্ষিকা আছেন, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, তাদের পরামর্শ নাও। অলরেডি আমি জানি তাদের সঙ্গে তোমরা নিয়মিত যোগাযোগ রাখছো, স্যারেরাও তোমাদেরকে হেল্প করছেন। তাদের সঙ্গে যোগাযোগ করে বইয়ের বিভিন্ন তথ্যটাকে ভালো করে পড়বে, উদাহরণগুলো ভালো করে করবে, এখানে যেগুলো আলোচনা করলাম সবটাকে দেখে তোমরা অ্যাসাইনমেন্টগুলোকে ভালো করে করার চেষ্টা করবে। আর তোমরা আগামী দিনে খুব ভালো থাকবে, সুস্থ থাকো, নিজের শরীরকে ভালো রাখবে। হ্যাঁ, এইভাবে তোমরা পড়াশোনা করো, আর বাইরে বেশি বেরোবে না। আর তোমাদের আজকের যে পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে আমাদের জেলার সমগ্র শিক্ষা মিশন এবং জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা যৌথ উদ্যোগে আজকের এই ব্যবস্থা করেছে। এর জন্য আজকে তোমাদেরকে যেই একটা ক্লাস করানোর সুযোগ পেলাম, তোমাদের সঙ্গে একটু কথা বলার সুযোগ পেলাম, এর জন্য তোমাদেরকে যেমন আমার পেয়ে খুব ভালো লেগেছে, তাদেরকেও আমি আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাই এই শুভ প্রয়াসের জন্য।